এদিকে এবার ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এলো শেখ হাসিনার কপালে। ২৬শে সেপ্টেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলল আইন উপদেষ্টা আসিফ নজরুল। কঠিনভাবে কেঁপেছেন তিনি এবং বলেছেন বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে আওয়ামী লীগের নাম। একটা খবর হচ্ছে জনাব আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা, তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি, যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা থেকে পদত্যাগ করেছেন। এনএসসি-তে জমা দিয়েছেন পদত্যাগপত্র। অবশেষে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ২৬ তারিখে বাংলাদেশে আসতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল নিরাপত্তা দিবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি সত্যি বাংলাদেশে আসতে চলেছে শেখ হাসিনা? আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাহিরটাকে সমন্বয়কদেরকে কিন্তু ইঙ্গিত করে একটি কড়া বার্তা দিয়েছে। সমন্বয়করা কেন তো বাড়াবাড়ি করছে, তাদেরকে তাহলে সামনে খুব খারাপ দিন আসতে চলেছে এমন কথা কিন্তু বলেছে জাহিরটা কি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি, যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত অথবা যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে নির্যাতিত। সরাসরি শেখ হাসিনা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। যেহেতু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের কাছে পাওয়ার আছে, আর পাওয়ার থাকা ব্যক্তিরা মুখে কথা না বলে সেটা কাজে বাস্তবায়ন করেন। দর্শক, ভারতে কেমন আছে শেখ হাসিনা এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, দেখে নেবেন। রাজার হালে আছেন। বাট ভারতীয় গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারছিলাম খুবই একঘরে একটা পরিবারে আছেন, যেখানে কারোর সাথে যোগাযোগ নাই, সন্তানদের সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু পরবর্তী সময় জানলাম তিনি ভালো অবস্থানে আছেন, ঘোরাঘুরি করছেন, খাওয়া দাওয়া করছেন, দলীয়ভাবে কর্মকাণ্ড, ভারতে নেতাদের সাথে বৈঠক করছেন। এই যখন অবস্থা, এই দিনটা শেষ হয়ে আসতে যাচ্ছে। প্রথমত বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টটা ছিল, একটা নির্দেশনার মাধ্যমে তার সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে, কূটনৈতিক আশ্রয়ও শেষ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে ভারত কি করবে। আর এই ইস্যুটা যার হাতে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে বা যে আইনি বিষয়গুলো আছে, সেই বিষয়টাকে দেখভাল করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে, বক্তব্যের দ্বারা। ইভেন অফিসিয়ালি তার যে প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও তিনি হয়েছিলেন। এই অবস্থায় এসে যেহেতু তিনি সরকারের এখন একজন আইন উপদেষ্টা, তিনি তার পাওয়ার ব্যবহার করতে যাচ্ছেন। আর এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য ডক্টর আসিফ নজরুল ইসলামই হচ্ছে সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক হিসাবে হয়তো আওয়ামী লীগ সামনে ভাববে। আপনারা জানেন যে এই মুহূর্তে চলমান সংস্কার কর্মকাণ্ড আছে। আসিফ নজরুল ইসলাম মিডিয়াতে সাক্ষাৎ কম দিচ্ছেন, যখন বড় বড় ঘটনা থাকে তখনই আসছেন। তো গতকালকে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রধান ইস্যুটাতে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। আর এই তথ্য দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এছাড়াও ভারতের রাজার হালে জীবন কাটানো শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে। উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির গতকালকে একটা বৈঠক ছিল, সেখানে তিনি এই সকল তথ্য দিয়েছেন। তিনি বলছেন সংস্কার বিষয়ে যারা গণহত্যা চালিয়েছে, হাজারের উপর মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে আছে, তাদের সাথে কোনো ধরনের আলোচনা নেই। এটা আমাদের স্টেট এমনকি ক্লিয়ার স্টেটমেন্ট, মানে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বক্তব্য, রাজনৈতিক বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার করবে না। এই সময় ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর গতিপথ কি হবে, যেহেতু ভারতের সাথে নানান চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তিটা খুবই স্ট্রংলি কিন্তু কানেক্টেড আছে ভারতের সাথে। তো আসিফ নজরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যেই চুক্তি বা সম্পর্ক, প্লাস 2013 সালে শেখ হাসিনা সরকার একটা প্রত্যর্পণ চুক্তি করেছিলেন, যেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো অপরাধী ভারতে গিয়ে পালিয়ে থাকে এবং কি সেই অপরাধী বাংলাদেশের আইনের মাধ্যমে সাজা ঘোষিত অপরাধী হয়, পাশাপাশি তার সাজার মেয়াদকাল 1 বছরের উপর হয়, তাহলে সেই অপরাধীকে ভারত ফিরিয়ে দিবে বন্ধুত্বের খাতিরে। এখন সেই চুক্তিটা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমাদের আসিফ নজরুল ইসলামও সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের কাছ থেকে আইনিভাবেই শেখ হাসিনাকে ফেরত আনার সুযোগ রয়েছে এবং তাকে ফেরত চাওয়া হবে, এবং শুধু ফেরত চাওয়া না,
তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখন যদি সত্যি ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, তাহলে একবার চিন্তা করেন যতগুলো মামলা শেখ হাসিনার নামে হয়েছে, 2 কোটি টাকার জন্য যদি খালেদা জিয়ার এই পরিণতি হতে পারে, তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি হতে পারে, কতবার তার কি বলা হয় যে যাবজ্জীবন হতে পারে, কত হাজার বছর, জাস্ট যদি তিনি দেশে আসেন অথবা ভারত তাকে ফিরিয়ে দেয়। তবে আসিফ নজরুল ইসলামের বক্তব্যে বা কথাবার্তার মধ্যে খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল যে শেখ হাসিনার কিন্তু রেহাই দিবে না। তারপরেও কূটনৈতিক ইস্যু ভারত যদি ফেরত না দেয়, সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করছে ডক্টর আসিফ নজরুল ইসলাম। এখন তিনি যা বলছেন, অন্তরে যদি ঠিক একই জিনিস থাকে, তাহলে শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা দুঃসময় অপেক্ষা করছে। গতকালই 2টা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে। আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার। একটা খবর হচ্ছে জনাব আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা, তিনি আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয়, প্রথম তিনি সেখানেই ছিলেন। তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে। গতকাল একটা ব্রিফিংয়ে তিনি এরকম বলেছেন। তিনি বলছেন, আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে, তিনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন, ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি। মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে, কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার। সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে। এবং ডক্টর ইউনূসও কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে, তাকে কোনো কথা বলা যাবে না, এই ধরনের একটা কথা বলেছিলেন। যদিও এর পরপরই শেখ হাসিনার 2টো অডিও রেকর্ডিং, ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে। এটা ফাঁস হয়নি, তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনূস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই। এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন, এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে, এমনকি তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার সাথে দেখা করতে পারেননি। তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন। সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি। উনি বলছেন, এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। মানে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন, কারণ তিনি WHO একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল, যেহেতু এখানে ভোটাভুটির ব্যাপার, তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল। আমরা বুঝতে পারি কেন এটা করেছে, এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। যাই হোক, তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি। তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে, নজরবন্দি না হয়ে আইসোলেটেড করে রাখা হয়েছে। কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন, মজা করে বেড়াচ্ছেন। একটা রিপোর্ট এসছে, এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা, যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্রপত্রিকাতেও এসছে। আমি পড়ি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। তবে তিনি দিল্লি ঠিক কোথায় আছেন সেটা স্পষ্ট নয়। এ নিয়ে ভারতে তেমন কিছু জানায়নি। অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, যেখানে বলা হয়েছে মিয়া সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা, এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন। শুধু তাই নয়, তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে। মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে, মজার সাথে আছেন। অবশ্যই এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সেই তুলনায় ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না। তিনি রীতিমতো সেপ্টেম্বর মাসের 21 তারিখ গতকাল রাতে, বলতে গেলে গভীর রাতে, হঠাৎ করে একটা টেলিফোন আসলো হোয়াটসঅ্যাপে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, এর কারণ হলো যে সেখানে কোনো ছবি ছিল না, নামও ছিল না, শুধু এম লিখা। তো আমি প্রথমে ফোনটা ধরিনি, এরপরে আবার দ্বিতীয়বার ফোন, এবং দ্বিতীয়বার ফোনের পর আমি যখন ফোনটা ধরলাম, তো ওই প্রান্ত থেকে সালাম দিয়ে বললেন যে আমার নাম বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার। তো ভদ্রলোকের ফোন পাওয়ার পর আমি সঙ্গত কারণেই একটু সতর্ক হলাম। এই কারণে সতর্ক হলাম যে এই সময়টাতে তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছেন, স্পর্শকাতর এবং দায়িত্বপূর্ণ পদে আছেন।
নির্বাচন যে সংস্কার কমিটি বা কমিশন, সেই কমিশনের তিনি প্রধানতম ব্যক্তি। তার দায়িত্ব অনেক, কর্তব্য অনেক, এবং তার এই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তো সেই মানুষটি আমাকে টেলিফোন করেছেন। এটা যেমন একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে ভদ্রলোককে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে, বেশ ভিডিওটি চলেছে আমার পেজে, যতটা না চলেছে বা আমার ইউটিউব চ্যানেলে যতটা না চলেছে তার চেয়ে অনেক অনেক বেশি অন্যান্য চ্যানেলগুলোতে যারা কপি করেন আমার এই লেখাগুলো, তারা সেগুলো চালাচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে করে অনেকে এটা প্রচার করছেন। অর্থাৎ যার যতটুকু প্রয়োজন এবং যার যতটুকু ব্যবহার করলে তার লাভ হবে, বদিউল আলম সাহেবের ক্ষতি হবে কিংবা আমি বিপদে পড়বো, ঠিক সেইভাবেই অনেকেই সেই ভিডিওটিকে করেছেন। এটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। তো আমি জানি যে এরকম যেহেতু অহরহ হয়ে যায়, সেই কারণে সঙ্গত কারণে তার যে টেলিফোন, সেই টেলিফোন পেয়ে আমি বিব্রত বোধ করলাম, অনেকটা বিব্রত বোধ করলাম। তবুও অনেকটা সৌজন্যের খাতিরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন। তো তিনি এমনিতে ভদ্রলোক মানুষ এবং যেন তেন ভদ্রলোক নন, অভিজাত এবং শিক্ষিত পরিবারের ভদ্রলোক মানুষ। তার জন্ম 1946 সনে ব্রিটিশ ভারতে। এখন তার বয়স কাগজপত্র অনুযায়ী 78 বছর। যদি আমাদের আগেকার সমাজে সাধারণত সার্টিফিকেটের এজ 2-3 বছর বাড়িয়ে দেওয়া হতো, কমিয়ে দেওয়া হতো, সেক্ষেত্রে তার বয়স 80 পার হয়ে গিয়েছে। এবং কুমিল্লা জেলার যে পরিবারে তার জন্ম ব্রিটিশ ভারতে, তখন সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র ছিল এবং লেখাপড়া ওই জমানাতে হতো না। তো তিনি সেই একটি সম্ভ্রান্ত পরিবার থেকে, মানে মজুমদার যে শব্দটি, মজুমদার শব্দটি জমিদার, মানে আমাদের দেশে তালুকদার ছোট জমিদার, কিন্তু মজুমদার যারা হন তারা একটু বড় জমিদার, তালুকদারের চাইতে বড় জমিদার। তো যেহেতু তার নামের সঙ্গে মজুমদার আছে, আপনি স্পষ্টতই ধরে নিতে পারেন কুমিল্লার একটি জমিদার পরিবারে তার জন্ম। এবং সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন অর্থনীতিতে 60-এর দশকে, এবং ওই 60-এর দশকেই তিনি আবার দেশের বাইরে চলে গেছেন উচ্চশিক্ষার জন্য। তো দেশের বাইরে 60-এর দশকে যারা আমেরিকাতে, কানাডাতে, পশ্চিমা দেশে পিএইচডি করার জন্য গিয়েছেন, তারা সঙ্গত কারণে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের নয়, সাধারণ ব্যবসায়ী পরিবারের নয়, শিক্ষা দীক্ষার একটা অতি উচ্চ পর্যায়ের যে অবস্থান, সেখানেই তার অবস্থান না করলে সাধারণত যান না। তো উনিও সেখানে গিয়েছেন, দীর্ঘদিন সেখানে থেকেছেন এবং প্রায় 25 বছর কানাডা এবং আমেরিকাতে পড়াশোনা করেছেন। তারপর বাংলাদেশে এসেছেন। কথাগুলো বলছি যে আমি যে সমালোচনাগুলো করেছি আর তিনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের মধ্যে যে কথোপকথন কোন পর্যায়ে হয়েছে সেটা বোঝানোর জন্য। সেটা হলো যে তো তিনি সেখানে গিয়েছেন এবং পশ্চিমা দুনিয়াতে যদি আপনি দীর্ঘদিন থাকেন, আমেরিকাতে বা ইউরোপে দীর্ঘদিন থাকেন, সেক্ষেত্রে আপনার যে মন মানসিকতা পশ্চিমা ধাঁচের হয়ে যায়, মোর লিবারেল, মোর ডেমোক্রেটিক এবং অনেক সৌজন্যবোধ থাকে। আবার আমাদের দেশ থেকে যে সমস্ত লোকজন খুব অপেশাদারিত্ব, মানে এখান থেকে বলতে গেলে বিতাড়িত হয়ে যান, পালানোর জন্য লন্ডন আমেরিকাতে যান, নিজেদের অবৈধ অর্থ নিয়ে সেখানে ভোগ বিলাসের জন্য যান, ওদের চরিত্রে আবার উল্টো ঘটনা ঘটে। তারা খুব রুক্ষ হয়ে যান, বেয়াদব হয়ে যান, অশালীন হয়ে যান। আবার ওখানে গিয়ে যারা খুব কষ্টকর পরিশ্রম করে, যেমন ড্রাইভারি করেন, এখন ড্রাইভারি করাটা সত্যিকার অর্থে ইউরোপে, আমেরিকাতে বিশেষ করে খুব কঠিন, যেখানে রেসিজম আছে। তো যারা ড্রাইভিং পেশায় নিযুক্ত তাদেরকে প্রায়ই বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়, বিশেষ করে যখন আফ্রিকান কোনো যাত্রী গাড়িতে ওঠেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেখানে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। ইন্ডিয়ান, পাকিস্তানি, তো বাংলাদেশের ড্রাইভারদের চাইতে আমেরিকা যারা ড্রাইভারি পেশায় নিয়োজিত, তাদেরকে অনেক টাফ সময় পার করতে হয়। এই কারণে এই পেশায় যে যতই টাকা রোজগার করুক না কেন, তাদের মধ্যে এক ধরনের রুক্ষতা থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, এবং যাকে বলা হয় আমাদের দেশের ড্রাইভার হেল্পাররা, যারা পাবলিক বাসের ড্রাইভার হেল্পারদের যে ধরনের মন মেজাজ, অভ্যাস, চরিত্র, আমাদের দেশে যেমন অনেকে দেখবেন যে ট্রাক ড্রাইভাররা অনেক মন্দ কাজ করে, আমি আর নাম বললাম না। তো ওইরকম দেখা যাচ্ছে যে প্রেশারের মধ্যে থাকলে যে কোনো লোকই এরকম মন্দ কাজ করতে পারে। তো বদিউল আলম মজুমদার ঠিক ওইরকম আমেরিকাতে গিয়ে, কানাডাতে গিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। ফলে তার মধ্যে ওই বিনম্রতা ছিল, কিন্তু বাস্তবতা হলো যে তিনি যখন বাংলাদেশে এলেন, আবার এসেছেনও অনেকটা রাজপুত্রের মতো। আমেরিকার একটি প্রতিষ্ঠান আছে, দ্য হাঙ্গার প্রজেক্ট, এই প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর হয়ে তিনি বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এখন করেছেন কিনা বলতে পারবো না, এবং এই প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট, অনেক বড় পদ, সেই পদে থেকে এরপরে তিনি সামাজিক সংগঠন সুজন, যেখানে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এটা একটা এনজিও, উনি আমাকে জানালেন যে এটা একটা এনজিও না, এটা একটা সামাজিক সংগঠন, নিজেদের পয়সায় এটা উনি পরিচালনা করেন।
তো যাই হোক, তিনি যখন টেলিফোন করলেন আমাকে, টেলিফোন করে তিনি আমাকে বললেন যে ভাই আমার প্রতি তো জুলুম হয়েছে। মানে তার এই কথা শোনার পর আমি নিজের একটা স্তব্ধ হয়ে গেলাম যে ওনার, আমার বাবার বয়সী একজন মানুষ, তিনি আমাকে বললেন যে ভাই আপনি আমার প্রতি জুলুম করেছেন, এখানে অনেকগুলো কথা বলেছেন যে কথা আমার জন্য প্রযোজ্য নয়। তা আমি আর নিস্তব্ধ হয়ে গেলাম, আমার গলা শুকিয়ে গেল। এর কারণ হলো তিনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেন, কোনো বিষয় নিয়ে বার্গেনিং করতেন, বিতর্ক করতেন, তাহলে আমি যে কথাগুলো তাকে বলেছি, অভিযোগগুলো করেছি, সেই অভিযোগগুলো নিয়ে আমি তার সাথে বিতর্ক করতে পারতাম। কিন্তু তিনি যখন আমার কাছেই বিচার চাইলেন এবং বললেন যে আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি মজলুম হয়ে গিয়েছি, আমি আপনার বিবেকের সাহায্য চাই, সহযোগিতা চাই। তো এই যে একটা সাবমিশন, ইটস এ জেন্টাল সাবমিশন। তো সেই জেন্টাল সাবমিশনে আমি তাকে আমার কথাগুলো বললাম যে দেখেন আমি আপনার বিরুদ্ধে মাত্র দুটো অভিযোগ করেছি। প্রথম অভিযোগ হলো যে আপনি একটা টক শোতে গিয়ে বা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে। কোন পরিস্থিতিতে, কোন অবস্থাতে, কি করেছেন না করেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করবো না, শুধুমাত্র এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাকে বলি। আমি বললাম যে আমি যে পরিবারের সন্তান, সেই পরিবার সেই ব্রিটিশ জমানা থেকে যখন ইলেকশন শুরু হয়েছে ইন 1936, তখন থেকে আমার আত্মীয় স্বজনেরা নির্বাচন করে আসছে সেই ফরিদপুর থেকে। এরপর 36, এরপরে 46, এরপর 54, 54 পরে 70, মানে সবসময়টাতে এবং আজ পর্যন্ত সবসময় আমাদের নিকট আত্মীয়, রক্তের আত্মীয়রা সবসময় পার্লামেন্টে ছিলেন। এই রাজনীতি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আর আমি তো নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ওনাকে আমি বললাম। তো সেই ক্ষতির কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে 2014 সনে আমি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনিনি, আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করা হয়নি এবং আমি তখন আওয়ামী লীগের অন্যতম আকর্ষণীয় একজন প্রার্থী। কিন্তু আমি নমিনেশন পেপার কিনিনি এই কারণে যে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ যদি বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে নির্বাচন করে, একতরফা নির্বাচন করে, তাহলে একদিন টুডে অর টুমরো পালাতে হবে। তো এই 10 বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে এই বাস্তব সত্যটা দেশবাসীকে বোঝানোর জন্য, এবং আমি সবসময় কথা 2014 থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি। তো সেই অভিজ্ঞতা আলোচনাকে বললাম যে ভাই আপনি যে কথাটা বলেছেন, যেভাবে হোক না কেন যদি ইলেকশন করেন, পপুলার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আপনি মডিফাই করেন, অপরাধীদেরকে বাদ দেন, কিন্তু যাদের জনসমর্থন রয়েছে তাদের একটি দলকেও নির্বাচনের বাইরে রাখা যাবে না। এবং এই সংক্রান্ত বিশেষ করে আপনার মুখ থেকে যেন একটা শব্দ না আসে, এটাই ছিল আমার একটা অ্যাপিল। এখন যেহেতু আমি আপনাকে অভিযুক্ত করেছি, এটা চটকদার হেডলাইন করেছি, এজন্য হয়তো এটা আপনার আঘাত লেগেছে। উনি আমার এই কথা শোনার পরে উনি অ্যাগ্রি করলেন যে এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো, আর অনেক যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করবো। এগুলো একটা। দ্বিতীয় যে বিষয়টি আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেটা হলো বিগত উপজেলা নির্বাচন যখন হলো 2009 সনে, তখন আমি বা অনেকে এটার বিরোধিতা করেছিলাম। আর যারা এই উপজেলা পরিষদটা বাস্তবায়নের জন্য, লোকাল ইলেকশন করার জন্য, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। তো সেই বক্তব্যটা আমি আমার মতো করে সেখানে বলেছি, সেটা নিয়ে উনি স্মরণ করলেন এবং আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই আপনাকে বলি যে একটা উপজেলাতে এই 2009 থেকে এ পর্যন্ত এই গাড়ির তেল এবং উপজেলা চেয়ারম্যানদের বেতন ভাতা দেওয়া ছাড়া সরকারের যে লস হয়েছে এর বিপরীতে কোনো লাভ হয়নি। এক। 2 নম্বর হলো রাজনৈতিক যে কালচারটি, সেই কালচারটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেখানে পরিষদের মধ্যে ইউনো সাহেব, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই 4টি ভাগে বিভক্ত। এরপরে সেখানে যদি এমপি সাহেবের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব করার পরিস্থিতি থাকে তাহলে সেখানে আর একটা গণ্ডগোল। এরপর যদি সেখানে একটা পৌরসভা থাকে তাহলে এদের সকলের সঙ্গে পৌরসভার গণ্ডগোল। তো এটা আসলে রাজনৈতিক যে শক্তি 2009 থেকে এই পর্যন্ত সর্বনাশ করে ছেড়েছে, আর বিনিময়ে আমলাতন্ত্রের যে ক্ষমতা, পুলিশ, ডিসি, এসপি, ইউনোদের ক্ষমতা বেড়েছে। এই বিষয়টি আমি আপনাকে আসলে তখনও বলেছিলাম এবং এখনও ওই বিষয়টা আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি, যেহেতু আপনি সামনের দিনে যাবেন। এখানে একটা ব্যাপার হলো, তখন তিনি বললেন যে ভাই আমরা তো আসলে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে চেয়েছি আমলাতন্ত্রকে দমন করার জন্য। তখন আমি বললাম যে দেখেন আমি আমেরিকাতে পড়াশোনা করেছি স্থানীয় সরকারের উপর। তো স্থানীয় সরকারের মূল থিম হলো যে স্থানীয় সরকার তারাই হবে যারা স্থানীয় সরকারের অধীনের যত রেভিনিউ কালেকশন, উপজেলার যত রেভিনিউ কালেকশন সে করবে এবং সেটা দিয়ে উপজেলার যাকে যাকে সে বেতন দেবে, ভাতা দেবে, তারাই তার অধীন থাকবে। এখন টিএনও সাহেব, ওসি সাহেব বা অন্য যারও বেতন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তার উপর কোনোদিন উপজেলা চেয়ারম্যান ছড়ি ঘোরাতে পারবে না। আমাদের তো রেভিনিউ কালেকশনটা ওইভাবে হচ্ছে না, ফলে এটা কোনো অবস্থাতেই স্বাধীন এবং সার্বভৌম হতে পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। এই গেল এক। 2 নম্বর হলো যে আমেরিকাতে এবং ইংল্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, আমেরিকাতে হলো কংগ্রেসম্যান। তো তাদের একটা বড় অফিস থাকে,
তো সেই বড় অফিস থাকে, কেমন অফিস থাকে ধরুন আমেরিকার একজন কংগ্রেসম্যানের কথা বলি। আমি যে কংগ্রেসম্যানের সঙ্গে কাজ করেছি কয়েক মাস, ওনার নাম ছিল ডেনি ডেভিস, একদম শিকাগোর ডাউন টাউনের তিনি সংসদ সদস্য, একেবারে শিকাগোর যে সিয়ার্স টাওয়ার্স তার ওই এলাকার তিনি সংসদ সদস্য, 7 বারের কংগ্রেসম্যান, অত্যন্ত প্রভাবশালী, ব্যক্তিত্ব সম্পন্ন এবং আমেরিকার রাজনীতিতে খুব বিখ্যাত। তো ধরুন তার বেতন সরকার থেকে পারিতোষিক তিনি ওই আমলে পেতেন $16,000 থেকে $17,000 পার ইয়ার। কিন্তু তার যে একটা অফিস সেখানে ছিল, সেই অফিসটা মেনটেন করার জন্য সরকার তাকে দিত ওই আমলে $3.5 লাখ প্রতি মাসে। $3.5 লাখ মানে বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকা প্রতি মাসে। তো সেখানে 50 থেকে 60 জন কর্মকর্তা কর্মচারী সেখানে ছিলেন এবং তারা ওই তার কনস্টিটিউয়েন্সির যত অভাব অভিযোগ, যেটা কেন্দ্রীয় সরকারের নিকট ওই অফিস হয়ে যেতে হতো, আর কেন্দ্রীয় সরকারের যত দান অনুদান যত নির্দেশনা সবই ওই অফিসের মাধ্যমে হতো। তো এই হলো কংগ্রেসম্যানদের দায়িত্ব পালন করতে। আমরা বাংলাদেশে বসে মনে করি সে শুধু আইন প্রণয়ন করবে। ইংল্যান্ডে আরও কাজের যে ব্যাপ্তি, অর্থাৎ স্থানীয় সরকার কাউন্সিলর যারা নিজেরা আয় করে উপার্জন করে, রেভিনিউ করে, তারা এমপির অধীন নয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যত কিছু বরাদ্দ ডেভেলপমেন্ট সব কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের অধীন। এই বিষয়টা আমি তাকে যখন বললাম, তিনি বললেন যে আমিও এই বিষয়টা জানি, অর্থাৎ উনি সেই বিষয়টা জানেন। আমি যেহেতু বললাম যে আপনি যেহেতু একটা রিফর্ম করছেন, তো এই বিষয়গুলো নিয়ে আবার যেন আমাদের দ্বিতীয়বার ভুল না হয়। ক্ষমতা মানে আমি দুষ্টমি করে বললাম যে সবাই অনেক সময় নিজের স্ত্রীকে 1000 বছর ভাইদের সাথে অন্যের সাথে শেয়ার করে। মানে যখন নারীদের অভাব হয় বিভিন্ন সমাজে, তখন 2-3 জন পুরুষ মিলে একজন নারীকে বিয়ে করে, এটা এখন অনেক সমাজে আছে। কিন্তু কোনো সমাজে ক্ষমতা কখনো শেয়ার করে না, অর্থাৎ আপনি যাকে যতটুকু ক্ষমতা দিবেন তাকে সেটা অ্যাবসলিউট তাকে সেই ক্ষমতাটা দিতে হবে যেন তিনি সেটা প্রয়োগ করতে পারেন এবং তার ক্ষমতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখন কি সমস্যা হচ্ছে, এমপিদের ক্ষমতা মন্ত্রীরা নিয়ে নিচ্ছে, মন্ত্রীদের ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছে, টিওনোদের ক্ষমতা ডিসি নিয়ে নিচ্ছে। তো এই যে ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন সেটা হচ্ছে না এবং ইট ইজ দ্য মেইন প্রবলেম। যার যার কর্ম তাকে স্বাধীনভাবে করতে দিতে হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এবং আমি আরেকটা বিষয় বললাম, যেহেতু আপনি রিফর্ম করছেন, স্বতন্ত্র ইলেকশন করার যে 1% ভোটারদের যে সমর্থন লাগবে, এই জিনিসটা আপনার উঠিয়ে দিতে হবে। এর কারণ হলো এটি একটি ম্যাল প্র্যাকটিস, এটি 11 সময় করা হয়েছিল, এর ফলে অনেক অনেক ভালো ভালো মানুষ তারা নির্বাচনে আসছে না। তো এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমার আলাপ আলোচনা হলো। তো যাই হোক, উনি যে জিনিসটি বললেন সেটা হলো যে আপনার এই ভিডিওটা দেখে নানা জনে নানা মন্তব্য করছেন, যে কেউ বলছেন উনি রাজাকারের বংশধর, কেউ বলছেন জামাত করে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। তখন আমি থেকে আফসোস করে বললাম যে দেখুন, আমাদের এই সমাজে নেতিবাচক বিষয়াদি নিয়ে গালাগাল করার জন্য একটা সম্প্রদায় তৈরি হয়েছে। তারা এই সামাজিক মাধ্যমে ঢুকে, তরুণরা হোক বুড়া হোক, এটা সেফায়েতুল্লাহ সেফু নামক যে ভদ্রলোক, তার মাধ্যমে এটা একেবারে প্রবল আকার ধারণ করেছে। এখন অনেকে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, কিন্তু গালাগাল দেওয়ার ক্ষেত্রে সবাই সেফুদার সন্তান। তো সেফুদাকে তার আব্বা মান্য করে তারপরে তারা গালাগাল করে এসে, ফলে এই আপনি গালাগালের দিকে যদি তাকান তাহলে আপনি কাজ করতে পারবেন না। এটা আমাদের এই সমাজে এখন মানুষ যত দুর্বল হচ্ছে, আপনারা তো জানেন যে গালাগালিটা দুর্বলের ভাষা, মানুষ যত দুর্বল হচ্ছে গালাগালি তত প্রবল হচ্ছে। এই বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার কথা হলো, কথা হওয়ার পরে আমাদের মোটামুটি তার প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম, যার কনক্লুশনটা হলো যে দেখুন, বদিউল আলম মজুমদারের মতো একজন ভদ্রলোক, একজন শিক্ষিত এবং সজ্জন, তার যদি আপনি সমালোচনা করেন, সেই সমালোচনা করার পরে তার সঙ্গে আপনার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এমন হয় এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমি আবার এই আরেকটা ভিডিও করতে বাধ্য হই। কিন্তু আপনি যখন একজন মন্দ মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব এবং সংঘাত হবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হন কিংবা আমেরিকান সেই কর্নেল ইউনিভার্সিটি থেকে, জন হপকিন্স থেকে পড়াশোনা করেন, কিন্তু আপনার যদি রক্ত ভালো না হয়, তাহলে সেখানে ওই সেফায়েতুল্লাহ সেফুদের মতো গালাগাল হবে, অশ্লীল শব্দ উচ্চারণ হবে। আপনি আগের ভিডিওটা দেখুন যে আমি তাকে সমালোচনা করেছি, একটা সিঙ্গেল শব্দ আমাকে বাজে শব্দ উচ্চারণ করতে হয়নি। আবার তিনি সেই বিষয়টা নিয়ে যখন আমার সঙ্গে কথা বললেন, আবার দেখেন আমি আবার এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হলো। মূল বিষয়টা হলো ডক্টর বদিউল আলম মজুমদার এই বয়সে যে কাজ করছেন বা আমরা যে বয়সে কাজ করছি, হোয়াট এভার মেবি, আমাদের নিয়ে আপনাদের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমরা দেশের জন্য ভালো চিন্তা করছি অনেকেই। তো সেই ভালোর জায়গাতে যদি একে অপরের সঙ্গে মতদ্বৈততা থাকে, ন্যাশনাল ইন্টারেস্টের মতদ্বৈততা থাকে, এটা জেন্টেল ওয়েতে যদি কাউকে অ্যাপ্রোচ করা হয়, আবার সেটি যদি আবার সমঝোতার মতো, এই যে ওনার সঙ্গে আমার যে কথা হলো, এই সমঝোতার দ্বারগুলো যদি খোলা থাকে, আলাপ আলোচনা হয়, তাহলে একটা ভালো সংস্কৃতি, একটা ভালো পরিবেশ তৈরি হয় আমাদের সকল অঙ্গনে। ডক্টর বদিউল আলম মজুমদার যদি আমার আগের ভিডিও দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। আর দ্বিতীয়ত, তিনি যে কর্মে হাত দিয়েছেন, সেই কর্মে আমি তার সফলতা কামনা করি। আর আমার পক্ষ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা, তথ্য এবং উপাত্ত যে কোনো জিনিসে যদি ওনার লাগে, সেটির জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। আল্লাহ তাকে যদি দীর্ঘায়ু দান করুন, আর তার মতো ভদ্রলোক আহত হয়ে, বিক্ষুব্ধ না হয়ে, তিনি অন্য মানুষের মতো গালাগাল না দিয়ে, বা ক্ষমতা ইচ্ছা করলে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। তিনি এখন রাষ্ট্র ক্ষমতা আছে, তিনি ইচ্ছা করলে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন।
তো সেটি না করে যে বিনয় এবং ভদ্রতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ, এবং তার এই আচরণ আমার জন্য পাথেয় হয়ে থাকবে। এর কারণ হলো আমিও যদি কোনো ভদ্রলোক, কোনো শিক্ষিত বা সজ্জন ব্যক্তি আমার ব্যাপারে বিরক্ত হন, আমিও সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো, ওনার কাছ থেকে আমি এটাই শিখলাম। কিন্তু কোনো অবস্থাতেই অধৈর্য হব না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।